হাওয়া বদলের অভ্যেস বাঙালির বহুদিনের, এজন্য বাঙালির দুর্নাম বা সুনাম দুটোই আছে। কিন্তু হাওয়া বদলের লেভেল কত দূর হতে পারে তা জানতে গেলে একবারটি যেতেই হবে বিহার ঝাড়খণ্ডের বর্ডারের কাছে শিমুলতলায়। ছোট্ট জনবসতি, অল্প কিছু দোকান আর প্রচুর পুরনো বাড়ি নিয়ে এই শহর ঠিক নয়, মফস্বল। ডালটনগঞ্জ, মধুপুর, গিরিডির মতন আরও এক পশ্চিম ভ্রমণের জায়গা এই শিমুলতলা। আজ আমরা এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখব। স্টেশনের ঠিক বাইরেই কিছু ছোট ছোট দোকান, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেব, কচুরি, সিঙ্গাড়া। আর অন্য পাশে রয়েছে এক মিষ্টির দোকান, গুপ্তা সুইটস, যেখানকার ল্যাংচা খুবই বিখ্যাত, সেটাও আমরা একবার টেস্ট করব। স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম, তো চোখে পড়ল বেশ একটা বড় বাংলো এবং তার পাশে আরও একটা বাংলো যেটা অতটা ঠিক মেনটেন করা হয়নি। তো এখানে খোঁজ নিয়ে জানলাম এখানে থাকা যায়। তো আমরা একটা রুম পেয়েছি ভিতরে, সেখানে আপাতত একটু বিশ্রাম এবং ফ্রেশ হওয়ার জন্য নিয়ে নেব। একদম ছোট্ট একটা ঘর, কিছুই নেই, ফাঁকা ঘর, একটা খাট আছে। একবেলার জন্য আমাদের থেকে 200 টাকা নিচ্ছে। বাইরে টয়লেট, স্নানের ঘর সবই আছে। এদেরকে বললে আবার দুপুরবেলায় খাওয়ার ব্যবস্থাও করে দেবে। কেমন লাগলো? ভালো? বাহ। लेट सीनियर हाउस फिजिशियन मेडिकल कॉलेज हॉस्पिटल कलकाता। কি অবস্থা? একের পর এক সুন্দর বাড়ি, আমাদের বাড়ি। চলে এই জায়গার নাম হলো তারামঠ। এখানে থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেজন্য কলকাতার মুদিয়ারিতে তারামঠের সংস্থা আছে, বা অনলাইনেও তারামঠের সংস্থা থেকে সমস্ত ইনফরমেশান আছে। সেখানে যোগাযোগ করলে থাকার কী রকম খরচ বা অ্যাভেলেবেল ডেটস এই সমস্ত কিছু জানা যাবে। গেটটা সৌভাগ্যক্রমে খোলা পেয়েছি, আমরা একটু ভিতরে দেখি কি দেখা যায়। এরকম যদি আমার একটা থাকতো, আমি হচ্ছে মানে সাজিয়ে গুছিয়ে দেবো। কি সুন্দর জায়গা, শিউলি ফুলের গাছ, বড় বড় সেগুন গাছ। বাড়িটা কিন্তু ব্যবহার হয়, মিটার বসানো আছে, বাড়ির লোকজনও আছে।
ঠিক হচ্ছে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। এটা হচ্ছে যদি হচ্ছে এতদিন হচ্ছে পশ্চিমবঙ্গ হতো না, এই ভেঙে ভেঙে প্রমোটারি দিয়ে হচ্ছে ফ্ল্যাট তুলে দিত। বাঙালি তো নিজের জিনিসকে হচ্ছে সংরক্ষণ করতে পারলো না, সেটা অন্যায় সংরক্ষণ হচ্ছে। বিহারী বাবুর বাংলো, বাবা স্টেশন থেকে বেরিয়ে যেখানে আমরা থাকার জায়গাটা দেখালাম, আরেকটু এগিয়ে এসে বাঁদিকে রাস্তাটা বেঁকে গিয়েছে। এখন সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি, মোটামুটি 1 কিলোমিটারের মতো রাস্তা। তো আজকে আমরা বিহারের একটি ছোট্ট শহর বলা চলে না, একটা ছোট্ট জায়গা, গ্রামগঞ্জ এলাকা, নাম শিমুলতলা। বাঙালিদের কাছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে প্রচুর প্রায় 350 থেকে 400 খানা বাড়ি আছে, পুরনো দিনের বাড়ি, যেগুলো কোনো না কোনো বড় বাঙালি সাহেবের বাড়ি ছিল। এবং সেই বাড়িগুলি এখন তাদের মালিক তারা কেউ থাকে না, কেয়ারটেকাররা দেখভাল করে, কেয়ারটেকাররা দেখাশোনা করে। এই বাড়ি দেখাশোনা করতে করতে তাদের বংশ বিস্তার হতে হতে তারাই এখন ওইখানে থাকে। তো আমি এবং আমার বন্ধু, আমরা দুজনেই একটুখানি গবেষণা করে এখানে এসেছি, এবং সেই রকমই একটা ছোট্ট কোঠি, এগুলোকে এটা কোঠি বলে, তো সেই কোঠিতে আমরা এসে উঠেছি শিমুলতলা স্টেশনের একদম গায়ে। এবং স্টেশন চত্বরের আশেপাশেই কয়েকটা বেশ সুন্দর সুন্দর কোঠি আছে এবং প্রচুর ইতিহাস তার সঙ্গে জড়িত। তো ডাক্তারের বাড়ি, আমরা এখন ক্লিনিক এই হাঁটতে হাঁটতেই একজন ডাক্তারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। ডাক্তারের নাম এসি বিশ্বাস, তো বাঙালি দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে প্রচুর বাঙালি থাকে এবং রীতিমতো লোকজন বাংলায় কথাও বলছে। আর একটা কোঠি, এরকম আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা বহু প্রাচীন একটা বাড়ি। এইগুলোই হচ্ছে কোঠি। এইরকমই কিছু কোঠিকে রেনোভেট করে সেইগুলোতে লোকজনের থাকার ব্যবস্থা করা এখন আছে এগোচ্ছি এবং কোথায়? নমিনাল প্রাইসে, এবং কিছু কিছু আছে যেগুলো হচ্ছে খুব ভালো কন্ডিশনে আছে এবং সেগুলো রিসর্টে পরিণত হয়ে সেগুলো কিছু ভালো প্রিমিয়াম। তো আমরা সকালবেলায় ওই কোঠিতে উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন বেরিয়েছি লাট্টু পাহাড়ের দিকে। শিমুলতলায় লাট্টু পাহাড় খুবই একটি জনপ্রিয় জায়গা, এবং এই লাট্টু পাহাড়ে গুপ্তধনের সন্ধানে সিনেমার শুটিং হয়েছিল, এবং তার সাথে সাথে পথে পড়বে পল ভিলা, যেখানে দাদার কীর্তি শুটিং হয়েছিল। তো এই একটা পুরনো বাড়ি, এটা বেশ ভালো মতন মেনটেন করা হচ্ছে। আমার যতদূর মনে হয় এটাই পল ভিলা ছিল। এখানকার যে সমস্ত ভিলাগুলোতে থাকার ব্যবস্থা আছে সেগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি কেউ যেতে চান সেগুলো ফোন করে বা ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। পল ভিলা 1963। এখন ওখানে ফুল বাগানে জল টল দেওয়া হচ্ছে বেশ। রাস্তার পাশে চোখে পড়লো রামকৃষ্ণ মঠ রোড ডান দিকে, আর এর ঠিক পিছনে আরও একটা পুরনো দিনের বাংলো। লাটু পাহাড়ের ঠিক পাশে সেনদের বাড়ি, সেটা আরেক বাড়ি, মানে সেনদের পূর্বসূরীরা 2 ভাই ছিলেন, সেই বাড়িরই আরেকটা বাড়ি হলো এই বাড়িটা। এটাও সেনদের বাড়ি বলেই এখানে পরিচিত।
চড়াই উতরাই পথ। মাটির এদিক দিয়ে রাস্তা আস্তে আস্তে রাস্তাটা হঠাৎ করে দুটো ভাগ নিয়েছে। কোন দিকে গেলে রামকৃষ্ণ মঠ সেটা বোঝার জন্য আমরা গুগল ম্যাপের শরণাপন্ন হলাম এবং ম্যাপ অনুযায়ী আমরা তাতেও কনফিউজড। হ্যাঁ, আচ্ছা চলো বাঁদিকে রাস্তা ধরে ওটা দিয়ে গেলে ওই ঘুরে এই আসতে হবে। বেশ বেশ। কিন্তু আমার এটাই একটা বড় প্রশ্ন, একটা রামকৃষ্ণ মিশন বানিয়ে রেখে দিয়েছে, এই রাস্তা দিয়ে মানুষ যায়? নেই, ওটা সম্ভবত ধ্বংসাবশেষ। অবশেষে দেখতে পেয়েছি ওই একই ব্যাপার, ডান দিক দিয়ে এলেও সেই ঘুরে এদিকে আসতাম, বাঁ দিক দিয়ে আসাতে একটু শর্টকাট হলো। কিন্তু দেখে তো খুব একটা মানে ইয়ে লাগছে না। গাছটা খুব সুন্দর সামনে, সিলুয়েটের জন্য খুব সুন্দর। বাজ পড়েছিল মনে হয়, বাজ ফাজ পড়েছিল, মরে গেছে গাছটা। Is this the Ramakrishna Mott related to Ramakrishna Mission? শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ কিন্তু। শ্রী শ্রী রামকৃষ্ণ বলেই তো আমরা জানি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যাওয়া যায়, যাওয়া যায়। বড়ই কাঁটা। না, এইটুকু জায়গা দেখে মনে হচ্ছে যেখানে লোকজন থাকে, গরুও ছাড়া। এটা ঢোকার অন্য রাস্তা ছিল, আমরা ট্রেসপাসিং করছি। আমরা গরু হয়ে গিয়েছিলাম। এইটা হচ্ছে মঠের মন্দির। মানে এককালে ছিল, এখন পরিত্যক্ত, কেউ আর থাকে না। গাছের থেকে ফল পড়ে পড়ে সব ছোট ছোট গাছ হয়ে গেছে। এটা প্রকৃত অর্থে সেই রামকৃষ্ণ মিশনই বটে। এবং এখানে বাঙালিদের নামও দেখা যাচ্ছে, কিঙ্কর চন্দ্র পাল। সরি, আচ্ছা এই যেটার নাম আনন্দপুর, জায়গাটার নাম বাঙালিদের নাম। একদম পুরনো অবস্থায় পড়ে আছে, সুন্দর কড়িকাঠ। কড়িকাঠের ভিতরে অংশটাও ভেঙে গিয়েছে। উল্টো দিকের এটা এই মুহূর্তে তো ধান রাখার জায়গা দেখতে পাচ্ছি, গরু টুকু চড়ছে। पूजा करेगा, कुछ आमदनी होगा तब न। कहाँ से होगा पूजा? नहीं, कुछ नहीं होता है। नहीं, कुछ नहीं दे। एक जनवरी आया था बाबू लोग कलकत्ता से, 12 जनवरी आया था, 25 दिसंबर आया था। इसने पूजा पाठ करके इधर उधर करके गया था। हाँ, এই হলো গেট। শুনলাম এখানকার মহারাজজি মারা গেছেন, তারপর থেকে এখানে আর কোনো সেরকম কিছু ব্যবস্থা করা হয় না। শুধু ওই বিশেষ বিশেষ দিনে মানুষজন কলকাতা থেকে আসে। একটা কুয়ো আছে, কিন্তু আসেই পর্যন্ত
হ্যাঁ আসে, কিন্তু সংস্কার কোনো করা হয়। সংস্কার করা হয় না। একটা স্বামীজির মূর্তি আছে বেশ। আমার এখন মনে হচ্ছে একটা সম্ভবত 12ই জানুয়ারির মালা এখনো স্বামীজির গলায়। প্রায় 1.5 ঘন্টা মতন এদিক ওদিক হাঁটলাম, টুকটাক বাড়ি পড়লো নজরে। সামনে লাট্টু পাহাড়, আমরা একটা গাছের তলায় বসে আছি, একটু বিশ্রাম নিচ্ছি। চারপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর, রুক্ষ জায়গা, গাছপালা আছে, আবহাওয়া অত্যন্ত মনোরম, আর এখানকার পলিউশন খুবই কম, আকাশ একদম নীল। কত দেখলাম সকালে আমরা? 83, যেখানে হচ্ছে শহরে 300 নিচে কি হয়ে থাকে, আর দিল্লিতে বোধ হয় 500। এই পাশে লাট্টু পাহাড়, আমরা ওটাতে আর উঠলাম না। একটু এগোতেই চোখের সামনে এলো। আমরা ওই রাস্তাটা ছেড়ে দিলাম। হ্যাঁ, ওটা দিয়ে এলে এটা সরাসরি আসা যায়, আর ওটা দিয়ে সোজা গেলে ওই রামকৃষ্ণ মঠে পৌঁছে যাওয়া যায়। ওই হলো দূরে এখানকার রাজবাড়ি, মহারাজা কোঠি। আর পিছনে ছোটনাগপুর মালভূমির রেঞ্জ দেখা যাচ্ছে। চাই এখানে সিঁড়ির ব্যবস্থা আছে, এখান থেকে সিঁড়ি ধরে ধরে বেশ কয়েকটা চিড়ি, তারপর একটু চাতাল, আবার সিঁড়ি, আবার একটু চাতাল, এইভাবে পৌঁছে যাবে একদম উপরে। লাটু পাহাড়ের ঠিক পাশে এই যে জলের লেক, দাদার কীর্তি সিনেমা ছবিতে এখানেই অনুপ কুমার তাপস পালকে গলা পর্যন্ত ঠান্ডা জলে ডুবিয়ে সরস্বতী দেবীর আরাধনা করতে বলেন। আবার 80তে আসিও না সিনেমাতে এই জলেই ডুব দিয়ে ভানু ব্যানার্জি যৌবন লাভ করে। এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে লাটু পাহাড়, এর ঠিক পাশে রাজবাড়ি এবং তার পাশে হচ্ছে রেল লাইন। তো মহাপুরুষ সিনেমাতে যেখানে ট্রেনের মধ্যে থেকে বিরিঞ্চি বাবা ওট ওট বলে সূর্যটাকে তুলে ধরে, সেটাই লাটু পাহাড়েই তোলা হয়েছিল। এবং সামনে সেই বিখ্যাত রাজবাড়ি, শিমুলতলা রাজবাড়ি বলা হয়, আবার নলডাঙ্গা রাজবাড়িও বলা হয়, আবার একটাকে পাটনা লজও বলা হয়। প্রত্যেকটা নামের পিছনে বিভিন্ন কারণ আছে। যশোরের নলডাঙ্গার রাজা প্রমোদভূষণ দেবরায়ের বাড়ি ছিল এইটা, সেই জন্য এটাকে নলডাঙ্গা রানী রাজবাড়িও বলা হয়। আবার এখানে মতিলাল নেহেরু মিটিং করেছিলেন বিপ্লবীদের সঙ্গে। এর তলায় কিছু গুপ্ত সিঁড়িও রয়েছে বলে শোনা যায়। দেখি কি আছে। ছোট্ট ছোট্ট সব যাওয়ার জায়গা। এরকম পরপর যাওয়া যায়, আর যাওয়ার ইচ্ছা নেই। বেরিয়ে এলাম, এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে নেমে যাচ্ছি। এই হলো রাজবাড়ির অবস্থা। বাড়ির ছাদ থেকে পেছনে পাহাড়গুলো কি সুন্দর আসবে, অনেকটা নিমতিতে রাজবাড়ির অবস্থা। ছাদ বলে কিছু নেই, শুধু খাঁচাটা আছে। পিছন দিকে স্ট্রাকচারটাও একই রকম।
তবে এটা আরও অবহেলিত অবস্থা। সামনের দিকটা শুটিংয়ের জন্য হয়তো কিছুটা মেরামত হয়েছে, কিন্তু পিছন দিকেরগুলো একদমই জরাজীর্ণ অবস্থা। এখানে সাবধানে বাবা, স্পাইডারম্যান এগিয়ে চলেছে ধীরে ধীরে পাঁচিল বেয়ে। আমার শুধু হচ্ছে যেতে ভয় করছে আর কিছু না। অসুবিধা নেই, নিচে বালি আছে, ঝাঁপ দিবি। একটা সিন এতক্ষণ রাখা যাবে না। চলে আয়। চলে আয় বাবা, চলে আয়। আমার আপার বডি লেন্সটা কমে গেছে। বুঝেছি, তোমার সিজি অন্য জায়গায় চলে গেছে, ওরা পায়ের মধ্যে আর উপরে উঠে গেছে। কথা কম বল, সামনে পাহাড়ের রেঞ্জটা দেখছি আমি। দেখে এবারে আমি চেষ্টা করি। ঢুকে যা। এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশটা হচ্ছে সোজা। চেষ্টা করে এখান থেকে এলাম কোনো রকমে। এই হলো এখানকার ভিতরের ভিউ। এই বাড়িরই সামনের অংশে বেশ কয়েক বছর আগে শুটিং হয়েছিল দুর্গেশগড়ের গুপ্তধন নামে এক বাংলা ছবির। অবশ্য সেই ছবিতে যেরকম দেখিয়েছে সেগুলো বেশিরভাগই ভিএফএক্সের কাজ। বাড়িটা একদমই ভাঙাচোরা, পুরনো অবস্থা। ভিতরে তো কোনো সিঁড়িই চোখে পড়ছে না যা দিয়ে উপরে যাওয়া যায়। নিচ থেকে ওপরে 3 তলা পর্যন্ত পুরোটাই একদম ফাঁকা, শুধু মাঝখানে কয়েকটা এরকম বারান্দা টাইপের অবশিষ্ট আছে। বাবু আমাদের আগের ভিডিওয়ে তত্তর করে চলে গেল, এখন আসার পালা। মনে করতে হবে নিচে কিছু নেই, মানে নিচে কিছু নেই, মানে কি এটা সমতল। একটা পাশে সানসেট আছে, সানসেট আছে। ভগবান, এই তুই যেতে পারলি না। আরে কেমন করছিল। এটা ছিল তখনকার সময়ে মেন প্রবেশদ্বার। লাট্টু পাহাড়ের ঠিক পাশে আরেকটা বড় কোঠিবাড়ি চোখে পড়ল। বাড়িটা দেখতে খুব সুন্দর, থাকে বলে মনে হচ্ছে না। কাছে যাই। এদিক থেকে হাঁটতে হাঁটতে ওদিকে চলে যাই। হ্যাঁ, আমরা দুজন এসেছি।
দাদাপীতি সিনেমার কিছু অংশ এখানেও শুটিং হয়েছিল। এই বাড়ি সেনদের বাড়ি, জাস্টিস শ্যামল সেন তার পূর্বসূরীরা বানিয়ে গিয়েছিলেন। বাড়িটা বেশ ভালোই মেনটেন করা হয় এবং বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে বাড়ির সামনে পিছনে একদম সিমেট্রি করে বানানো, সেরকম তো শুনলাম। আচ্ছা, দেখতে একরকম কিন্তু এর ইয়েগুলো একটু ওঠানো। যাই হোক, পড়েছে তো। এখানে ফোয়ারা ছিল, কোনো একটা এখানে ফোয়ারা ছিল, 100% শিওর ফোয়ারা ছিল। ওখান থেকে এলাম, সত্যি বলছি ওই সেন বাড়িরই আরেকটা পার্ট এটা। এটা সেনের ভাইয়ের বাড়ি, তো সেনের ভাই সেনই হবে, তো তার বাড়ি একই রকম দেখতে, তবে এর বাইরে একটা বড় পাঁচিল আছে, সেই কারণে না না ভিতরে ঢোকানো জায়গা আছে মনে ওনা। এইটাই তো লাভরে এসে হচ্ছে এইদিকে ঢুকে গেলাম। ও, আমরা আসলে চরকি পাক খাচ্ছি। এই সেই রাস্তা যেখানে আমরা প্রথম ঢুকেছিলাম। এইদিকে অ্যারো দেওয়া আছে রামকৃষ্ণ মঠ, আর এই বাড়িরই সামনে দিয়ে আমরা বাঁদিকে টার্ন নিয়ে চলে গেলাম রামকৃষ্ণ মঠ, তার পাশ থেকে ঘুরে এলাম লাট্টু পাহাড়, আবার সেখান থেকে পুরো গোল হয়ে ঘুরে আমরা ফিরে এলাম এখানে। এটা সেনদের আরেকটা বাড়ি। দেখা গেল। পায়ে হেঁটে অনেকক্ষণ ঘোরার পর এবার আমরা ঠিক করলাম একটু দূরে কোথাও ঘুরে এলে হয়। ধরারা ফলস বা ধারারা ফলস, এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার রাস্তা। একটা অটোয় আমরা একটু কথা বলে 350 টাকায় রাজি হয়েছে, শুধু নিয়ে যাবে, কিছুক্ষণ থাকবে এবং চলে আসবো। ফেব্রুয়ারি মাসে যতদূর সম্ভব ওখানে জল থাকার কথা নয়, কিন্তু ড্রাইভারের কথায় আশ্বস্ত হয়ে আমরা যাচ্ছি। বা অসুবিধা নেই, জল না পাই, পুরো রাস্তাটা একটা উপভোগ করার মতন জার্নি। সেই সঙ্গে যেতে যেতে পাশে প্রচুর ঘরবাড়িও চোখে পড়ছে, পুরনো ঘরবাড়ি যেগুলো। ঠিক যা ভেবেছিলাম তাই হলো, এক ফোঁটাও জল নেই। ড্রাইভারের কথা মতন এলাম, কিন্তু ড্রাইভার বলল নাকি 20 দিন আগে জল ছিল। যাই হোক, অক্টোবর নভেম্বর এই সময়টা এলে এখানে প্রচুর জল দেখতে পাওয়া যাবে। স্টেশনের 2 নম্বরের দিকে কিছু বাড়ি আছে, এবার আমরা সেইগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। কোনো এক পুরনো বাঙালি বাড়ি থেকে এই স্কুলটা তৈরি হয়েছে। 2006 সালে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এই স্কুল শুরু হয়, ইংলিশ মিডিয়াম। এবং এখানে বৈশিষ্ট্য হলো গাছের তলায় সমস্ত ক্লাস হয়, শুধু বর্ষার সময় বিল্ডিংয়ে ক্লাস হয়। এটা আমাদের শান্তিনিকেতনের মতন। যাই হোক, আমরা আমাদের কেয়ারটেকার গেট খুলে দিয়ে বললো যাও একটু ভিতরে দেখে এসো। আমরা দেখি ভিতরে কি আছে। এটা স্টেশনের 2 নম্বরের দিকে। 1 নম্বরের দিকে হচ্ছে লাট্টু পাহাড়, এইসব আছে। লোকজন থাকে, হ্যাঁ, একদম ভালোই থাকে। পাগলি থাকে এখানে, সে তো সেই আগেকার দিনের মতন করে ঠিক। বেল এমন একটা ফল, কাক হচ্ছে সেটাকে ঠোকর মারারও চেষ্টা করবে না, কারণ এত শক্ত। এদের হচ্ছে তো ব্যাপারটা বেল এরকম, এরা মনে হয় পেকে বেল আছে। খেতে জানে না, নইলে বেল এরকম পড়ে চারদিকে নষ্ট হয়। বাঙালিরা লাগিয়েছিল বেল খাবে বলে, এখন অবাঙালিদের পাল্লায় পড়ে সে বেল এখন পড়ে নষ্ট হচ্ছে।
মাঠ ভর্তি শুধু বেল। নিয়ে নে, গোটা 10 নিয়ে নে। কোথায় আছে বেল? না, খেতে জানে না এরা। কাক বেল পেকেছে, তাতে কাকের কি? খা খা, পুরোটা খেয়ে নে। মল্লিক বাংলো, এই হলো তার বর্তমান অবস্থা। ভেঙে পড়েছে প্রায়, বা ভেঙে দিচ্ছে। উপরে একটা খাট অবশিষ্ট আছে আর তার তোষকপত্র। বাড়ি দেখতে পেলাম, বাড়িটা বেশ রং টং করা। কার এবং কেমন দেখতে। এখানে উল্লেখযোগ্য বাঙালিদের যে বিখ্যাত বাড়িগুলো আছে, তার মধ্যে মোটামুটি সব থেকে উপরের দিকে আছে এই বাড়ি, বিএন সরকারের বাড়ি। পুরো নাম বীরেন্দ্রনাথ সরকার, যিনি একসময় 50-এর বেশি ভারতীয় ছবিতে প্রযোজনা করেন। 1970-এ তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান এবং 1972 সালে পদ্মভূষণে ভূষিত হন। 2013 সালে ভারত সরকার তার নামে একটি ডাকটিকিটও প্রচলন করেন। কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা ছিলেন এই বীরেন্দ্রনাথ সরকার। এখানে বাড়ির মধ্যে বহু বিখ্যাত মানুষের সঙ্গে ছবি, বিভিন্ন আসবাবপত্র পুরোনো দিনের সব রাখা আছে, কিন্তু সেগুলো ছবি তোলার সুযোগ হয়নি, কিন্তু খালি চোখে দেখতে পেয়েছি। এখানে অনেক আগে একটা রাস্তা দেখলাম, ডান দিকে শর্টকাট নিয়েছে এবং স্কুলের বাচ্চারাও সেই পথ ধরে যাচ্ছে। এটা দিয়ে গেলে খুব সহজে রেল লাইন টপকে ওই পারে পৌঁছে যাওয়া যাবে, অর্থাৎ যে পারে আমরা সকালবেলায় ঘর নিয়েছি। স্টেশনের ব্রিজটা এতটাই বড়, প্রায় এদিক ওদিক ধরলে 500 মিটার হাঁটা, তার থেকে এই পথটা অনেক ভালো। বাহ, এখান থেকে বেশ সুন্দরভাবে আমরা এপারে চলে যাচ্ছি। কত সুন্দর একটা শর্টকাট, এটা যদি সকালে জানতে পারতাম। এবং মজার ব্যাপার, আমরা একদম ঠিক আমাদের আস্তানার উল্টো দিকেই এসে পৌঁছালাম। কতটা হাঁটা আমাদের কমে গেল। এবং এখানে একটা রাস্তা করাই আছে, এটা দিয়েই যাওয়া যায়। পড়ন্ত বিকেলে হাতে যেটুকু টাইম আছে, ভাবলাম আরও একবার এদিক ওদিক ঘুরে নিই। তাই সকালবেলায় যে রাস্তাগুলো দিয়ে গিয়েছি, এখন অন্য যে 2-1টা গলি পড়ে আছে, সেরকম একটা গলি ধরে হাঁটা শুরু করলাম।
একের পর এক পুরনো বাড়ি চোখে পড়ছে। মানুষের থেকে মনে হচ্ছে বাড়ির সংখ্যা বেশি এখানে। এলডোরাডো। এটা হলো বিখ্যাত মুখার্জি ভিলা। এখানে রাতে থাকা যায় এবং মোটামুটি 1000-1500 টাকা মতন ভাড়া নেয়। তবে বুকিংয়ের জন্য আগে থেকে ফোন টোন করে নিতে হবে। সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এই বাড়ি বিক্রয় নেই, ভালো কথা। একদিকে আধুনিক পাঁচিল, একদিকে প্রাচীন পাঁচিল, মাঝখানে দূরত্ব 3 ফুট। সেখান থেকে আমি এগিয়ে চলেছি। জানি না সামনে কি আছে। নিছক কৌতূহল আর অ্যাডভেঞ্চারের উত্তেজনা। শেষ মাথায় পৌঁছে দেখতে পেলাম আরও একটা বাড়ি। আচ্ছা, এইটা সেই বাড়ি যেটা সকালবেলা আমি দেখেছিলাম, পাল ভিলা, যেখানে শুটিং হয়েছিল দাদার কীর্তি স্কুলে। মুকুন্দ কানন, শিমুলতলা। এই বাড়ি বিক্রয় নেই। সিন্ধু এস্টেট। কিন্তু ঠান্ডা দেবে, তুই গরম জামা কিছু এনেছিস? সূর্যাস্ত হয়ে গিয়েছে, এবার আমাদের ফিরতে হবে। আমরা জসিডি পর্যন্ত কোনো একটা লোকাল ট্রেনে চলে যাব, 8 ঘন্টা রাস্তা। আর জসিডি থেকে আমাদের ফেরার ট্রেন রয়েছে রাতে। তার আগে ভাবলাম একটা জায়গা একটু দেখে নিলে হয়। সেটা হলো এখানকার একমাত্র বড় রিসর্ট। যারা ভালোভাবে থাকা এবং খাওয়ার সন্ধান পেতে চান, এই রিসর্টটায় চলে আসতে পারেন। স্টেশন থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা। %12 হচ্ছে জিএসটি। রিসর্ট থেকে বেরিয়ে এলাম, এখন সোজা ঘরে যাব। গিয়ে ব্যাগটা নিয়েই স্টেশন। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক বাদিকে সূর্য ডুবেছে, পশ্চিম দিকে নিচটা হালকা একটা কমলা আলো রয়েছে, আর উপরে চিকচিক করছে সব তারা। ভীষণ অন্ধকার, বলা যায় না দুদিকে জঙ্গল থেকে কখন কি বেরিয়ে আসে। একটা ছোটোখাটো ভাল্লুক বা কিছু একটা বেরিয়ে আসতেই পারে। বাঙালির কীর্তিকে বিদায় জানিয়ে
আমরা এবার ফেরার পথ ধরলাম। আবার আসবো কোনো একদিন। জায়গাটা সত্যিই খুব সুন্দর।